এই জন্য যাদের স্মোকিং এর বদভ্যাস আছে তারা 15 থেকে 20 বা 15 থেকে 30, মানে মিনিমাম 15 থেকে 20 মিলিগ্রাম বেশি খেতে হবে তাদের। বুঝতে পারছো? আর এক্সট্রা খরচ হয়ে গেল। আচ্ছা, এখন ভিটামিন সি কিন্তু মোটামুটি প্রতিদিনই খাইতে হয়। কেন বলো তো? কেউ বলতে পারবা? শরীরে কারেক্ট, জমা থাকে না তাই। ভেরি গুড। এটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে ADE আর ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর সি। এর মধ্যে মোটামুটি সবগুলো, কিছু আছে অবশ্য ওয়াটার সলিউবলের দুই একটা সঞ্চিত থাকে, বাট ভিটামিন সি থাকে না। ভিটামিন সি তো স্যার খাবা ভিটামিন বি কে সকালবেলা। কমপ্লেক্স বলা হয়? সরি, স্যার ভিটামিন বি কে কেন কমপ্লেক্স বলা হয়? ও ওখানে অনেকগুলো ভিটামিন আছে তো। B1, মানে B1 আছে মানে আমি নিমোটা জানি 7টা না ওটা। 8টা যেন আছে ভিটামিন। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেকগুলো আছে। B5, B6, B7 এরকম আছে না অনেকগুলো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা ওইদিকে না যাই, ভিটামিন সির মধ্যেই থাকো। একটা ভিটামিন গেলে অনেক হয়। আচ্ছা, এটা গেলো আমাদের প্রতিদিন কেন খাইতে হবে ভিটামিন সি। আচ্ছা, হিউম্যান ভিটামিন সি তৈরি করতে পারে কিনা তোমাদের কি মনে হয়? এক মিনিট, শিশির স্যার আমি একটু ক্লাসে। ঠিক আছে, হ্যাঁ বলো। ভিটামিন সি তৈরি করতে পারে? স্যার পারে না স্যার। কেন পারে না? স্যার এটা তো জানা নেই, মানে স্যার বাইরে থেকে এটাকে হ্যাঁ ইনটেক। হ্যাঁ, আমরা কিন্তু আগে তৈরি করতে পারতাম ভিটামিন সি, বুঝছো? তোমাদেরকে একটু দেখাই। এটা একটা দেখতেছো, একটা কি বলে এটাকে, এরকম কিছু একটা দেখতেছো স্ক্রিনে? ফ্লো জি চার্ট স্যার স্যার। দেখুন তো। ফ্লো চার্ট না, এটাকে ফাইলোজেনি ট্রি বলা হয়। এটাকে কি বলা হয়? ফাইলোজেনিক ফাইলোজেনিক। ট্রি। মানে কোথা থেকে কোনটা কোনটা কোথা থেকে আসছে। তোমাদের যেমন ফ্যামিলি ট্রি আছে, এরকম একটা ফ্যামিলি হিস্ট্রি আছে, এটা একটা ফ্যামিলি হিস্ট্রি। দেখো এখানে এরা যেগুলো ডার্ক কালো, এরা ভিটামিন সি উৎপন্ন করতে পারে। বিড়াল, কুকুর, গরু, ভেড়া, শূকর। আর যেগুলো হালকা, কি বলতেছো? হ্যাঁ, যেগুলো হালকা রঙের, এই রংটা কি রং? আচ্ছা, একটা রং হবে হালকা রং, দেখতেছো? হ্যাঁ, জি স্যার। হালকা রং দেখছো? বাদুর, বাদুর পারে না, কারণ এই জায়গাটাতে এসে এরপরে মিউটেন্ট হয়ে গেছে একটা জিন। রেবিট পারে, মাউস পারে, র্যাট পারে, কিন্তু গিনিপিগ পারে না। অথচ এরা কিন্তু একই জিনিস, এই যে এখান থেকে এদের কিন্তু অ্যানসেস্টার সেমই, কিন্তু এ পারে, এদিকে আর পারে না। ঠিক আছে, এখন দেখো এই যে এই জায়গাটাতে আইসা হিউম্যান হলো এখানে, আমরা হলাম এখানে। আমাদের কিন্তু খুব ক্লোজ নেইবার হচ্ছে গরিলা। গরিলা দেখছো কেউ? একদম মানুষের মতো, বাচ্চা কোলে নেয়, আমি চিড়িয়াখানায় দেখতাম প্রায়। জি স্যার বাচ্চা দেখছি। কোলে নেয়, একদম আমাদের মতো। এরা কিন্তু আমাদের খুবই ক্লোজ অ্যানসেস্টার হিসেবে, খুবই ক্লোজ কিন্তু আমাদের গরিলা। দেখো আমরা খুব কাছাকাছির, এই নোট থেকে আমরা হইছি। হিউম্যান হচ্ছে এদিকে, গরিলা, গরিলাও পারে না, এরাও পারে না। আর একটু পিছনে আসো, এই পর্যন্ত পারে না। অর্থাৎ লিউমার টিউমার এরা পারে, এরাও অনেকটা হিউম্যানের মতো বিহেভ। এই জায়গাতে এসে একটা জিন মিউটেন্ট হয়ে গেছে, এটাকে জিএলও জিন বলে, গ্লুকোনোল্যাকটোন অক্সিডেজ। কি বলে বলো তো? গ্লুকোনোল্যাকটোন অক্সিডেজ। এটা একটা এনজাইম। এই এনজাইমকে কোড করে, মানে এই যে এই এনজাইমের অ্যাক্টিভ, মানে এই এনজাইম তৈরি হয় একটা জিনের মাধ্যমে। এই জিনটাকে বলে জিএলও জিন। যেহেতু এনজাইমটা একটা প্রোটিন, সো এটা একটা জিন এখানে কাজ করবে এই প্রোটিনটা এক্সপ্রেশনের জন্য। সেই জিনটা মিউটেন্ট হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে আমাদের শরীরে এরকম অনেক জিন আছে, এগুলো ইনঅ্যাক্টিভ। যেমন আমরা অনেকে কিন্তু আগে আমাদের পূর্ববর্তী যারা আছে, ধরো গুহায় যারা বাস করতো আমাদের পূর্বপুরুষরা, তারা কিন্তু কান নাড়াইতে পারতো। তুমি আমি কি কান নাড়াইতে পারি? আমি জানি না, আমার এক স্টুডেন্ট দেখলাম না পারতো। স্যার। জি আমার, স্যার, আমি পারি। ভেরি গুড, কে মারিয়া? হ্যাঁ, ঠিক আছে, ওর এটা মিউটেন্ট হয় নাই। এটা আমাদের অনেকের মিউটেন্ট হয়ে গেছে। এরকম আমাদের অনেক জিন শরীরের মিউটেন্ট হয়ে গেছে, জিনগুলো। এটা হলো সিডোজিন বা সুডোজিন। মানে এই জিনটা আছে শরীরে, কিন্তু আছে জিনটা, কিন্তু ও আর অ্যাক্টিভিটি করতে পারতেছে না। বুঝতে পারছো? দঞ্চি হয়ে গেছে। এই জিনটা এরকম, আমাদের জিএলও যে জিনটা, এটা মিউটেশন হয়ে গেছে। এই যে আমরা একটু দেখাচ্ছি, এই জিনটার নাম হলো অ্যাল গ্লুকোনো গামা ল্যাকটোন অক্সিডেজ, বা তোমরা সংক্ষেপে বইলো গ্লুকোনো ল্যাকটোন অক্সিডেজ। যদি পরীক্ষা আসে যে কেন হিউম্যান ভিটামিন সি সিনথেসিস করতে পারে না,
উত্তরটা হচ্ছে হিউম্যানের এই জিনটা ইনঅ্যাক্টিভ বা এটা মিউটেশন, এটাকে আমরা সুডো জিন বলি। গ্লুকোনোল্যাকটোন অক্সিডেজ, এটা লাস্ট স্টেপ। দেখো আমরা যদি এনিমেল কিভাবে আসলে ভিটামিন সি তৈরি করে, বোথ প্ল্যান্ট এবং এনিমেল দুইটাই কিন্তু গ্লুকোজ থেকে ভিটামিন সিটাকে তৈরি করতে পারে। আমরা যদি গ্লুকোজ দেখি, গ্লুকোজ থেকে এনিমেল পাথওয়েটা দেখি, মাত্র 5টা স্টেপ। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা স্টেপ। এর মধ্যে লাস্ট স্টেপ হচ্ছে এল গ্লুকোনেট থেকে গ্লুকোনো 1,4 ল্যাকটোন। এখানে এনজাইমটা হচ্ছে গ্লুকোনোল্যাকটোন অক্সিডেজ। এই এনজাইমটা আমাদের নাই, আর বাকি সব এনজাইম আমাদের অ্যাক্টিভ আছে, খালি এই এনজাইমটা আমাদের অ্যাক্টিভ নেই। এটা থাকলেই আমরা ভিটামিন সি তৈরি করতে পারতাম। তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি একটু পড়াশোনা করে দেখলাম যদি আমরা ভিটামিন সি তৈরি করতে পারতাম, তাহলে ভিটামিন সি তৈরি হওয়ার সময় কিছু বাই প্রোডাক্ট তোমার এই রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল তৈরি হয় এবং ওটা খুব ঝামেলা করে ফেলতো আমাদের। এই জন্য আসলে এটা আমাদের মানে সুডো হওয়াতে সমস্যা হয় নাই। আমরা একটু মোটামুটি ভালোই আছি, নাহলে আরো সমস্যায় পড়তাম। এটা একটা কারণ হয়তো। যাই হোক, তাহলে আমাদের এই জিনগুলো অ্যাক্টিভ, শুধুমাত্র এই জিনটা আমাদের অ্যাক্টিভ না, লাস্ট স্টেপের জিনটা যেটা গ্লুনেট থেকে গ্লু এল গ্লুনো 1,4 ল্যাকটোন, গ্লুনোল্যাকটোন অক্সিডেজ, এই এনজাইমটা নাই। ওকে, আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি তো এনিম্যালেরটা। এগুলো পরীক্ষাতে আসবে না, জাস্ট ভাইভাতে আসলে তোমরা যাতে বুঝতে পারো। এখন তোমরা বুঝছো তো জিনিসটা নাকি? ফুইলার পাথওয়ে খুবই বিখ্যাত একটা পাথওয়ে, বুঝতে পারছো? ব্যাকওয়ার্ড হয়ে গেছে, বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা পরে যাই, এটাও দেখাচ্ছি। আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার। ওয়ালাইকুম সালাম। শাওন, কিছু বলবা? স্যার আমি তামিম বলছিলাম স্যার, আমরা তো স্যার শুধুমাত্র তো উদ্ভিদের জন্য না, আমরা তো মানব দেহে মানে কোন জিনিসটা ভালো হবে মানে মানুষের জন্য তো আমরা স্যার পড়তেছি উদ্ভিদ বিজ্ঞান, তাই না স্যার? তো ওই জিনিসটা তো স্যার আমাদের দুটোই জানা দরকার। না ঠিক আছে, তামিম ঠিক বলেছো, কিন্তু তুমি জানবা, জানতে পারো, কিন্তু তুমি তো ডাক্তার হবা না। ডাক্তার হবা, মানুষের হ্যাঁ স্যার, চিকিৎসা মানে করবা। আমরা 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 তো মানুষের জন্যই উদ্ভিদ গুলো মানে কোনটা ভালো হবে এটা মানে দেখবো, এই জন্যই বলতেছি। আচ্ছা, না আমরা প্ল্যান্টের জন্য আমরা মূলত পড়বো, আর এনিমেলেরটা আমরা নলেজ নিব। কিন্তু তুমি আসলে তোমার কাছে মানুষ আসবে গাছের সমস্যার জন্য, অথবা তুমি ভবিষ্যতে প্ল্যান্টের সায়েন্টিস্ট হবা। তুমি আর ডাক্তার হওয়ার সুযোগ নাই আমি যতদূর জানি। কৃষিবিদ্যা সব হইতে পারবে, কিন্তু ডাক্তার হইতে পারবে না। ইঞ্জিনিয়ার হইতে পারবা, কিন্তু ডাক্তার সম্ভব না। বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আর কি জানার জন্য পড়তে পারো, কিন্তু মূলত তুমি এক্সপার্টাইজ হবে, মানুষ সব বিষয়ে এক্সপার্টাইজ হতে পারে না। তুমি মূলত এক্সপার্টাইজ হবে প্ল্যান্ট বেসড। ওকে, আচ্ছা, আমরা একটু চলে যাই, এগুলো নিয়ে ডিবেট পরে করা যাবে। আসলে কিভাবে ইন্ডাস্ট্রিতে ভিটামিন সিটা তৈরি হয়। ভিটামিন সিতে ইন্ডাস্ট্রিতে তৈরি হয় খুব পপুলার একটা মেথড, এটাকে রাইকস্টেইন মেথড। রাইকস্টেইন বা কি রাইকস্টেইন, যাই হোক, রাইকস্টেইন মেথড, এটা ইন্ডাস্ট্রিতে
তৈরি হয়, এটা এখন আর হয় না, কিন্তু আগে খুব তৈরি হতো। তোমরা যেসব ভিটামিন সি দেখো, এর বড় একটা অংশই কিন্তু ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয়, যে সাপ্লিমেন্ট তোমরা খাও। এই এটা গ্লুকোজ থেকে তৈরি করা হয়, এটা মাথায় রেখো। গ্লুকোজ থেকে সরবিটল, এখানে নিকেল ক্যাটালিস্ট হয়, তারপরে একটা মাইক্রোবিয়াল অক্সিডেশন আছে, সরবিটল থেকে সরবোজ, তারপরে এইভাবে তৈরি হয়ে ফাইনালি 2 kGa থেকে, মানে যে কিটো গ্লুনো অ্যাসিড, গ্লুনোইন গ্লুনিক অ্যাসিড থেকে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি হয় আর কি, 5টা স্টেপের মাধ্যমে। এগুলো পরীক্ষাতে আসবে না, জাস্ট দেখানোর জন্য। প্রসেসটা একটু মনে রাখো, রাইস ট্রেন প্রসেস, আর কাঁচামাল কিন্তু গ্লুকোজ। ঠিক আছে, এখানে একটা মাইক্রোবিয়াল অক্সিডেশন হয়, এই একটা প্রসেস যেখানে কেমিক্যাল এবং মাইক্রোবিয়াল দুইটাই লাগে এটা তৈরি করার জন্য। ভিটামিন সিটা ইন্ডাস্ট্রিতে তৈরি করার জন্য কেমিক্যালও লাগে, আবার তোমার মাইক্রোবিয়ালও লাগে, বুঝতে পারছো? তবে বর্তমানে খুবই পপুলার মেথড হচ্ছে এটা, মডার্ন বায়োটেকনোলজির মেথড হচ্ছে ফার্মেন্টেশন মেথড। ওখানে দেখছো না 5টা স্টেপ, যত স্টেপ কমানো যায় তত বেশি ইফেক্টিভলি, তত কম খরচে আসলে প্রোডাকশন করা যায়। সায়েন্টিস্টরা এটা নিয়ে গবেষণা করে কত কম স্টেজে করা যায়। তো এখানে মাত্র 3টে স্টেপে, বাট গ্লুকোজ থেকেই, মনে রাখবা ইন্ডাস্ট্রিতে গ্লুকোজ থেকে তৈরি করা হয় ভিটামিন সি, প্ল্যান্টও গ্লুকোজ থেকে বায়োসিনথেসিস করে, এনিমেলও গ্লুকোজ থেকে বায়োসিনথেসিস করে, এবং এটা দেখতেও গ্লুকোজের মতো, বুঝতে পারছো? এগুলো একটু মাথায় রাখবা। তার মানে গ্লুকোজ থেকে সরবিটল হওয়ার পরে এখানে ফার্মেন্টেশন দেয়, এবং এই এনজাইমগুলো তোমাদের, আমি যদি পরীক্ষা নিতাম, মানে থিওরি পড়াইতাম, আমি অবশ্যই এগুলো পরীক্ষাতে রাখতাম, কিন্তু এখন রাখবো না, সমস্যা নেই, তোমরা ভয় পাও না, এটা জাস্ট পড়ানোর জন্য। এই যে এই কোন কোন ব্যাকটেরিয়াগুলো আসলে কাজ করে, বা কোন কোন মাইক্রো অর্গানিজমগুলো তোমার ভিটামিন সি ফার্মেন্টেশনে বর্তমানে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। তোমরা যদি কেউ ইন্ডাস্ট্রিতে জব করো ভিটামিন সি বানানোর জন্য, তাহলে এগুলো ইউজ করবে আর কি। ওকে, আচ্ছা, এটা বর্তমানে খুবই পপুলার, ভিটামিন সি তৈরি করা হয়। এবার আমরা প্রোটিন কিভাবে প্রিপেয়ার করে এটা নিয়ে আমরা দেখব। তোমরা প্রোটিন করছো, ডিম ভেঙে প্রোটিন সলিউশন নেয়, এরপরে ওখানে বিভিন্ন টেস্ট করে, বায়োরেট টেস্ট, এগুলো মনে রাখবা। যে কোনো প্রোটিনের টেস্টে প্রিন্সিপালটা ইম্পর্টেন্ট এবং রিয়েজেন্টটা ইম্পর্টেন্ট, এই দুইটা যে কোনো একটা বা দুইটাই পরীক্ষাতে থাকতে পারে। ওকে, তাহলে আমরা বায়োরেট টেস্ট হচ্ছে জেনারেল টেস্ট, এটা রিয়েজেন্ট হচ্ছে কপার সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে কপার সালফেট কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে, অনেকে এটাকে চিলেটিংও বলে, বাট চিলেট কিলেট দুইটাই ঠিক আছে। এই চিলেটিং এজেন্ট হচ্ছে কিউপ্রিক আয়নের একটা বড় সোর্স আছে। চিলেটিং এজেন্ট তাহলে কি বলে, কোনো একটা মেটাল এটা লিগেন্ড দিয়ে চারপাশে এটাকে ধরে রাখে আর কি, বুঝতে পারছো? মেটাল আয়ন লিগ্যান্ড দিয়ে ধরে রাখে যাতে বিক্রিয়ায় হারাইতে না পারে, যখন প্রয়োজন হয় তখন ছেড়ে দেয়। এটাকে বলে কিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট। ওকে, আচ্ছা, কে কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে? কপার সালফেট, এগুলো ভাইভাতে খুব জিজ্ঞেস করে। এবার আসো প্রসিডিউর কি। তুমি যদি দিলা সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে মিক্স করলা কপার সালফেট, যদি দাও তার এরকম ইয়ে আসবে, এটা কি বলে, এই কালারটার নাম কি, গোলাপি কালার, পার্পলিশ ভায়োলেট বা পিঙ্কিশ ভায়োলেট কালার আসবে। ওকে, তাহলে এটা রিয়েজেন্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কপার সালফেট। তারপরে আসি আমরা, আচ্ছা ওটা এটা দেওয়ার একটু চেষ্টা করছিলাম। আচ্ছা, তারপরে মিলন টেস্ট, মিলন টেস্টের রিয়েজেন্ট কি, আচ্ছা একটু পরে আমরা দেখব। 2-3 ড্রপ মিলন রিয়েজেন্ট দিবা, যেটা নাইট্রিক অ্যাসিড, তারপরে দিলে হিট দিলে এরকম একটা কালার আসবে। আচ্ছা, মিলন টেস্টের রিয়েজেন্ট কি, প্রিন্সিপালটা একটু পড়ে নিবে ভালো করে। ফেনল গ্রুপ বেশ করে কার জন্য পজিটিভ দেয়, টাইরোসিনের জন্য, এটা ভালো করে পড়বা। মিলনসেস কার জন্য পজিটিভ দেয়, টাইরোসিনের জন্য, এবং এটা তোমার নাইট্রিক অ্যাসিড থাকে রিয়েজেন্টের মধ্যে। তারপরে এটার নাইট্রিক অ্যাসিডটা নাইট্রেটেড হয় আর কি, এখানে কোথায় দেখাইছিলাম, এই যে এখানে আছে টাইরোসিন, এখানে নাইট্রিক অ্যাসিড থাকলে একটু নাইট্রেটেড হয়, নাইট্রেটেড টাইরোসিন, এই যে নাইট্রেটেড টাইরোসিন, এই যে এখানে নাইট্রেটেড টাইরোসিন। তারপর সেটা মার্কারের সাথে বিক্রিয়া করে একটা কোঅর্ডিনেট কমপ্লেক্স তৈরি করে, যেটা হচ্ছে রেড কালার, মানে এটাই প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল হচ্ছে টাইরোসিনের যে ফেনল গ্রুপটা আছে, এই যে এখানে, এটা তোমার নাইট্রেটেড হয় নাইট্রিক অ্যাসিড দ্বারা, তারপরে সেটা মার্কারির উপস্থিতিতে মার্কারির সাথে একটা কোঅর্ডিনেট কমপ্লেক্স তৈরি করে, যেটা আসলে রেড কালার। এটাকে একটু গোছায় লিখবা, তাহলে আমাদের প্রিন্সিপাল হয়ে গেছে, শেষ। জ্যান্থোপোটেরিক টেস্ট, এটা কার জন্য আসলে পজিটিভ দেয়, টাইরোসিন এবং ট্রিপ্টোফেনের জন্য এটা পজিটিভ দেয়, এটা একটু মাথায় রাখবা। আর এটা রিয়েজেন্ট হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এটা আসলে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রথমে হলুদ, হিট দিলে, সরি প্রথমে সাদা, হিট দিলে হলুদ,
এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কমলা রং হয়। এই তিনটা কালার মনে রাখবা। আচ্ছা, সেটা কি হয়? আসলে প্রথমে নাইট্রেট হয়। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটা ইয়েলো কালার হয়। সেখানে রিয়েজেন্টটা সবসময় মনে রাখবা, জ্যান্থোমেট্রিক টেস্টে নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে। আচ্ছা, প্রথমে নাইট্রেশন হয়, তারপরে ফিনাইল এর, তারপরে সেটা তোমার যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অরেঞ্জ হয় আর কি। ওকে, এটা হচ্ছে প্রিন্সিপাল। আমরা একটু এদিকে দেখার চেষ্টা করি। প্রোটিনের সাথে নাইট্রিক অ্যাসিড দিলাম, নাইট্রেশন হলো, যেটা হচ্ছে সাদা কালার, হিট দিলাম। তারপরে তোমার হলুদ হলো, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, কমলা হলো। কেন হলো দেখো, এখানে এই যে এটা হলো তোমার টাইরোসিনের ওএইচ গ্রুপ, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই জায়গাটার মধ্যে নাইট্রেটটা যোগ হয়। এই যে এখানে নাইট্রেটটা যোগ হলো, এটাকে নাইট্রেটেড বলি আমরা, নাইট্রেটেড। নাইট্রেটেড হওয়ার কারণে ইয়েলো কালার হলো। পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ হওয়াতে যে এখানে এইচটা কিক আউট করে সোডিয়ামটা বসে গেল, সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে বসলে এটা অরেঞ্জ কালার হয়। এই জন্য তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে অরেঞ্জ কালারটা পেয়েছো। বুঝতে পারছো? এটা আসলে জানতে পারতে টেস্টে এটা সুন্দর মতো দিয়ে দিবা প্রিন্সিপালের মধ্যে। একটু দিয়ে দিতে পারো, একটু খুব সোজা, কঠিন কিছু না। এটুকে একটু এইভাবে করে দিয়ে দিতে পারো যদি জানতে পারতে টেস্টের প্রিন্সিপাল আসে। কারো কারো তো আসবেই, অনেকগুলো গ্রুপ যেহেতু। আচ্ছা, সাকাগুজি টেস্ট, এটা হচ্ছে আর্জিনিনের জন্য পজিটিভ দেয় সাকাগুজি টেস্টের। প্রিন্সিপাল একটু দেখে নিও, খুব কঠিন কিছু না। আমি সরাসরি রিয়েজেন্টে যাই। ন্যাফথল 1% ন্যাফথল, আর সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাইড, এই তিনটা হচ্ছে রিয়েজেন্ট। বুঝতে পারছো? আচ্ছা, এটা আসলে আর্জিনিন অ্যালকোহলিক আলফা ন্যাফথলের সাথে একটা কোঅর্ডিনেট কমপ্লেক্স তৈরি করে। এটা আসলে রেড কালার। আমরা একটু পরে দেখার চেষ্টা করব, এটা আমরা করাই নাই মনে হয় তোমাদেরকে, রাইট? আচ্ছা, এদিকে আমরা একটু দেখার চেষ্টা করি যে আর্জিনিন, আর এটা হচ্ছে আলফা ন্যাফথল। আর এটা হচ্ছে যখন সোডিয়াম হাইপোক্লোরাইড বা সোডিয়াম হাইপোব্রোমাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে, একটা কোঅর্ডিনেট কমপ্লেক্স তৈরি করে। যে এটা আর্জিনিন এবং এই ন্যাফথল দুইটা মিলে এরকম একটা কোঅর্ডিনেট কমপ্লেক্স, আমি লিখতে দিব না, ভয় পেও না। এই কোঅর্ডিনেট কমপ্লেক্সটা রেড কালারের হয়, এই জন্য আমরা রেড দেখি। ওকে। তারপর নিনহাইটিন টেস্ট, এটাও আসলে প্রোটিনের জেনারেল টেস্ট। প্রোটিন থাকলেই যেখানে আলফা অ্যামাইনো গ্রুপ থাকবে সেখানেই তোমার এটা কালার দিবে, ঠিক আছে। ফ্রি আলফা অ্যামাইনো অ্যাসিড থাকলে এটা কালার দিবে। আর এটা প্রোলিন এবং হাইড্রোক্সি, তবে সবগুলো প্রোটিন, মানে প্রোটিনের ক্ষেত্রেই সেটা তোমার পার্পল, এটা কি পার্পল কালার, রুমেন্স পার্পল কালার, রাইট। এই রুমেন্স পার্পল কালারটা দিবে। শুধুমাত্র প্রোলিন এবং হাইড্রোক্সি প্রোলিনের বেলায় হলুদ দিবে। কেন দিবে একটু পরে আসতেছি। তাহলে নিনহাইটিন টেস্ট মোটামুটি সব অ্যামাইনো অ্যাসিডের জন্যই রুমেন্স পার্পল কালার দিবে। শুধুমাত্র প্রোলিন এবং হাইড্রোক্সি প্রোলিনের বেলায় ইয়েলো কালার দিবে। এগুলোই কিন্তু কুইজে আসে। ওকে। নিনহাইটিন টেস্ট আমরা করছিলাম, নিনহাইটিন সলিউশন দিছি, তারপরে প্রোটিন দিছি, মিক্স করার পরে আমাদের এরকম রুমেন্স পার্পল কালার একটা আসছে। পার্পল কালার, রুমেন্স পার্পল কালার। তোমরা কি আসো না চলে গেছো? আসছি স্যার। গুড, কোনো কথাবার্তা নাই। আচ্ছা, এখন প্রিন্সিপালটা হচ্ছে নিনহাইটিন আলফা অ্যামাইনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রিন ড্যান্ডিন অ্যালডিহাইড কার্বন ডাইঅক্সাইড এবং ফ্রি NH3 তৈরি করে। এই ফ্রি NH3 হাইড্রিন ড্যান্ডিন এবং নিনহাইড্রিন মিলে ভায়োলেট কালার কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে। এটাকে আমরা বলি রুমেন্স পার্পল। রুমেন্স পার্পল কেন? কারণ রুমেন্স রুমেন্স নামক একজন ভদ্রলোক এটা আবিষ্কার করছিলেন, এই জন্য এটার নাম রুমেন্স পার্পল। এটা কিন্তু ফিঙ্গার প্রিন্টেও ইউজ করা হয়, বুঝতে পারছো? নিনহাইড্রিন স্প্রে ইউজ করা হয় ফিঙ্গার প্রিন্টে। অনেক সময় এটা অ্যামাইনো অ্যাসিড বিক্রিয়া করে, মানে ঘামের অ্যামাইনো অ্যাসিড বিক্রিয়া করে, এরকম একটা আসে আর কি ফিঙ্গার প্রিন্টে। স্প্রে তোমরা খুঁজতে পাবা, নিনহাইড্রিন স্প্রে আছে বাজারে। ওকে, তাহলে আমরা কি বলছি, নিনহাইড্রিন রুমেন্স পার্পল কালার দেয় সবগুলোর ক্ষেত্রে, কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড ছাড়া। বলো তো কোনটা? ইয়েলো কালার দেয় কোনটার জন্য? প্রোলিন আর প্রোলিন এবং হাইড্রোক্সি। হাইড্রোক্সি প্রোলিন। এই যে এখন মনে আছে, পরীক্ষার সময় থাকবে না। সালফার টেস্ট বা লেড অ্যাসিডের টেস্ট। লেড অ্যাসিডের টেস্টগুলো সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিডগুলোর জন্য পজিটিভ, মানে তোমার কালার দিবে আর কি। একটা গ্রে অর ব্ল্যাক পিপিটি হয়, মানে খুব কালো দেখলে তোমাদের মন খারাপ হয়, এটা বাজে গন্ধ আসে। তবে এটা
এই সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড কোনগুলো বলো তো? সিস্টেন, আর সিস্টিন আর মিথিওনিন কি কি বলো তো? আর স্যার সিস্টেন আর মিথিওনিন। এত করে অ্যামিনো অ্যাসিড তো আমি পড়াইছি তোমাদের, অ্যামিনো অ্যাসিড আমি পড়াইলাম না? মিনিমাম 2000 বার বলছিলাম সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড কি, ডাইসালফাইড বন্ড কি, তারপরে তোমরা পারো না। তো পড়ানোর দরকার আছে যেটা পারো না। যাই হোক, তো সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড গুলো কি কি তাহলে একটু বলো তো। মিথিওনিন আর সিস্টিন। হ্যাঁ, ভাইভাতে জিজ্ঞেস করলে পারবা? ইনশাল্লাহ। হ্যাঁ, ওই কিছু ভিডিও আছে, এটা প্রচারের জন্য বলতেছি না, তোমাদের পড়ার জন্য বলতেছি। আমি কোনো টাকা পয়সা পাই না, কারণ তোমরা কেউ সাবস্ক্রিপশন করো না। আচ্ছা যাই হোক, করার দরকার নাই তোমাদের। তোমরা ওটা একটু ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো, বিশেষ করে প্রোটিনটা, অ্যামাইনো অ্যাসিডগুলো, এনজাইমগুলো, তারপরে রিসেন্ট কিছু ভিডিও দিছি, একটু দেখার চেষ্টা করো। খুব বেশি সময় তোমাদের যাবে না, শুয়ে আছো হয়তো একটু ইউটিউবে ঢুকে একটু দেখলা, তাহলে তোমাদের মোটামুটি কেউ আটকাইতে পারবে না আর কি, তোমাদের নলেজটা ক্লিয়ার হলো, এটাই আমি চাই। আচ্ছা, তাহলে আমরা এটা একটু লেড অ্যাসিটেট, এটা লেড অ্যাসিটেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এটা রিয়েজেন্ট, এটা মাথায় রাখবা। এটা কিন্তু তোমার সিস্টিনের ক্ষেত্রে পজিটিভ দেয়, কিন্তু মিথিওনিনের ক্ষেত্রে পজিটিভ দেয় না, বুঝতে পারছো? আচ্ছা, এটা প্রিন্সিপাল কি আগে দেখো। সোডিয়াম হাইড্রোক্সাইড সালফার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড তৈরি করলো, তারপরে লেডের সাথে বিক্রিয়া করে লেড সালফাইড তৈরি করে। এই লেড সালফাইডটি হচ্ছে তোমার এই কালো কালার, বুঝতে পারছো? আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে লেড এসিটেট, এটা হলো লেড এসিটেট। হ্যাঁ, আর আচ্ছা বিক্রিয়াটা কিভাবে করে দেখো। এটা হলো সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, Na2S সোডিয়াম সালফাইড তৈরি করলো। এই সোডিয়াম সালফাইডটা লেড এসিটেটের সাথে বিক্রিয়া করে লেড সালফাইড তৈরি করলো, এবং লেড সালফাইডটাই ব্ল্যাক পিপিটি যেটা আমরা দেখি। তাহলে যদি তোমার পরীক্ষাতে প্রিন্সিপাল আসে লেড এসিটেটের, তাহলে এই দুইটা বিক্রিয়া দিয়ে দিবা। ক্লিয়ার? এই দুইটা বিক্রিয়া দিয়ে দিব আমরা যদি পরীক্ষাতে আসে যে লেড এসিটেট টেস্ট অথবা সালফার টেস্ট, এটার নাম লেড এসিটেট টেস্টই, লেড এসিটেট টেস্টে প্রিন্সিপাল লেখো, তখন এই দুইটা দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, আমরা সিস্টিন আর সিস্টেইন নিয়ে অনেক ঝামেলায় পড়ি। সিস্টেইন টিআইএনই যেটা, সেটা হচ্ছে নর্মাল একটা, আর সিস্টিন হচ্ছে এরকম দুইটা, একটা ডাইসালফাইড বন্ডের মাধ্যমে আবদ্ধ হয়, এটাই হচ্ছে তোমার সিস্টিন, অর্থাৎ সিস্টাইন সিস্টিন বলে অনেকে। পার্থক্য এটুকু, এটা তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য এটা দিছিলাম। আচ্ছা, এবার আমরা একটু আলোচনা করব কেন আসলে মিথিওনিনটা তোমার লেড অ্যাসিডের টেস্টে পজিটিভ দেয় না, কেন এই গ্রে কালারটা হয় না। কারণ আমরা যদি মিথিওনিন স্ট্রাকচারটা একটু খেয়াল করি, আমরা দেখব যে মিথিওনিনের সালফারটা হচ্ছে একটা থায়োইথার ফর্মে থাকে, অর্থাৎ SCH3 এরকম একটা থায়োইথার ফর্মে থাকে। হ্যাঁ, এই থায়োইথার ফর্মটা হচ্ছে খুবই স্ট্রং ফর্ম, মানে নর্মাল SH বা SS যেই বন্ড আছে এগুলোর মতো না। থায়োইথার বন্ডটা খুব স্ট্রং বন্ড হয়, এবং এটা অ্যালকালি সলিউশনে সহজে এটা ভাঙে না, বুঝতে পারছো? নর্মাল CS বন্ড ভাঙে, কিন্তু এই ইয়া বন্ডটা থাকে না। আচ্ছা আচ্ছা, কি বললো, ইন অ্যালকালাইন সলিউশনে এটা ভাঙে না, নো ক্লিভেজ হয়। এই সিএস বন্ডটা, অর্থাৎ এই যে থায়ো অর্থাৎ সিএস, এটাকে বলা হয় থায়ো ইথার বন্ড। এই সিএস বন্ডটা ভাঙে না তোমার অ্যালকালাইন সলিউশনে, এই জন্য H2S টা রিলিজ হয় না আর কি। তারপর আমরা একটু মিথিওনিনের যদি যদি খেয়াল করি, আমরা এখানে এই বন্ডটা দেখবো CH2S, এটা থায়ো ইথার বন্ড। এই বন্ডটা কখনোই ভাঙতে পারে না, এই জন্যই আমরা মূলত লেড অ্যাসিডের টেস্টে মিথিওনিনকে পজিটিভ দেখি না। পরীক্ষাতে আসলে পারবা? জি স্যার। বন্ডটার নাম কি বলো তো? থায়োইথার বন্ড। ইথার বন্ড, গুড। আচ্ছা, ভাইবার জন্য প্রোটিন থেকে একটু পড়ে নিবা, অ্যামাইনো অ্যাসিড থেকে থাকতে পারে, ভিটামিন থেকে থাকতে পারে, লিপিড থেকে থাকতে পারে, ডিএনএ আরএনএ থেকে থাকতে পারে, কার্বোহাইড্রেট থাকতে পারে। তবে আমার এক্সপেরিমেন্ট মানে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, তোমার যেইটা নিয়ে কাজ করবা, তুমি কি নিয়ে কাজ করবা, ভিটামিন সি হবে তোমাদের জব। এই ভিটামিন সির এক্সপেরিমেন্টের নাম কি, ভিটামিন সির সলিউশনে কোনটা কি দিয়ে এজেন্ট কি, কোনটা কি দিয়ে তৈরি হয়, মানে ভিটামিন সি নিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন হয়। এই জন্য আমি ভিটামিন সি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি। একটু প্রোটিন নিয়ে আলোচনা হয়, বিশেষ করে
প্ল্যান্টের প্রোটিনের অরিজিন কোনগুলো, গ্লাইডিন কি, গ্লুটেনিন কি, জাইন কি, তারপরে অরাইজিন কি, হ্যাঁ এরকম কিছু প্রোটিন নিয়ে আলোচনা হয়। তোমার এক্সপেরিমেন্ট রিলেটেড কোশ্চেনই বেশি আসে। তারপরে আমরা সাধারণত আশা করি দুই একটা বাইরে থেকে কোশ্চেন করতে, এটা করে নর্মাল, কারণ ভাইবা মানে সবকিছু থেকে জানা, শুধু এক্সপেরিমেন্ট থেকে জানা না। ওকে, এটা হচ্ছে মূলত ভাইবার প্রিপারেশন সম্পর্কে। আর কিছু আছে এগুলো আর দিলাম না, এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো তোমরা একটু দেখো, কন্ডিশনে এসেনশিয়াল কোনগুলো, তারপর হচ্ছে তোমার লিমিটিং অ্যামাইনো অ্যাসিডগুলো কি। লিমিটিং অ্যামাইনো অ্যাসিডগুলো কি বলো তো, মনে আছে? লিমিটিং অ্যামাইনো অ্যাসিড আমি তো তোমাদের পরীক্ষা নিছিলাম এবং অনেকেই ভালো করছো তোমরা, অনেকেই দেখলাম খুবই ভালো করছো। লিমিটিং অ্যামাইনো অ্যাসিড কি? আচ্ছা ঠিক আছে, লিমিটিং অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে ধরো এইটা ফর এক্সাম্পল এখানে সবই আছে, কিন্তু এখানে পানি থাকবে কতটুক, এতটুক থাকবে। কেন এতটুক থাকবে? কারণ লাইসিনটা কম আছে। তার মানে কোনো একটা মানে কমপ্লিট মানে কোনো একটা প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে যদি কোনো একটা অ্যামাইনো অ্যাসিডটা খুবই কম পরিমাণে থাকে, তাহলে প্রোটিন সিনথেসিস সে পরিমাণই হবে, অর্থাৎ কম পরিমাণে হবে। এটাকে আমরা বলি লিমিটিং অ্যামাইনো অ্যাসিড ওই প্রোটিনটার জন্য। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইসিন কম, তার মানে পানি এখানে কমই থাকবে, অর্থাৎ এটুক পর্যন্ত ধরো আমরা যদি পানিটাকে প্রোটিন ধরি, এই পর্যন্ত প্রোটিনটা হবে। তখন আমরা লাইসিনটাকে এখানে বাড়াবো, এখানে ধরো একটু বাড়াইলাম লাইসিনটাকে, তাহলে এই পর্যন্ত প্রোটিন হবে। তার মানে এই লিমিটিং অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরি করার অ্যামাইনো অ্যাসিড এবং এটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এবং এটা কম পরিমাণে থাকার কারণে প্রোটিন সিনথেসিসও কম হবে, তবে আছে, কম আছে, এই জন্য প্রোটিন সিনথেসিস কম। যখন এটা বাড়ায় দিলাম এখন প্রোটিন সিনথেসিস বেশি হয়ে যাবে, এটাকে বলা হয় লিমিটিং অ্যামাইনো অ্যাসিড, মানে এটা লিমিটিং, এটা কম। যেমন সিরিয়ালের মধ্যে তোমার লাইসিন লিমিটিং, তারপর হচ্ছে তোমার পালসে মিথিওনিন লিমিটিং। এই জন্য তুমি যদি মনে করো ডাল আর চাল একসাথে কমপ্লিমেন্ট করে খাও, যেটাকে আমরা খিচুড়ি বলি, তাহলে তোমার লাইসিন মিথিওনিন দুইটাই মোটামুটি তোমার মিলে গেল আর কি, কোনো সমস্যা হইলো না। সিরিয়ালে মিথিওনিন বেশি, পালসে লাইসিন বেশি, তার মানে সমস্যা নেই, দুইটা খেলে তোমার মোটামুটি প্রোটিন ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের মিডের ল্যাবের রেজাল্টটা তো পাই নাই। মিডের রেজাল্ট তোমাদের মনে হয় কুইজ দেখছিলাম, ইয়া মনে হয় দেখি নাই। আচ্ছা তোমরা এখন বললে তো আর হবে না, এখন তো পরীক্ষা চলে আসছে, একবারেই দেখো তাইলে। তোমরা আগে বললে আমি দেখাইতে পারতাম, এখন তো আর সম্ভব না, পরীক্ষা চলে আসছে। তো এটা আগে বলো নাই কেন তোমাদের সিআর এর মাধ্যমে? তারপরে জব আর ভাইবারটা পাইলেও হইতো। বুঝতে পারছি, কিন্তু এখন বলে তো লাভ হবে না, এখন তো 2-1 দিন বাকি। স্যার বলো। যদি কার্বোহাইড্রেট থেকে একটু কিছু বলতেন। স্যার আমাদের আসলে কার্বোহাইড্রেটের থিওরি খুবই মানে কি বলবো, তো স্যার একটু ভাইভাতে কেমন আসতে পারে এটা নিয়ে একটু আইডিয়া দিলে ভালো হতো। ঠিক আছে, সমালোচনা করা যাবে না, রেকর্ড হচ্ছে। আচ্ছা, কার্বোহাইড্রেট থেকে আসলে কোশ্চেন করলে তো অনেকগুলো করা যায়। প্রথমত কার্বোহাইড্রেট কয় ভাগে ভাগ করা যায়? হ্যাঁ, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। এর মধ্যে মনোস্যাকারাইড গুলো আবার অ্যালডোস, কিটোজ আছে। তো কয়েকটা অ্যালডোস সুগার, কয়েকটা কিটোজ সুগার পড়বা। নন রিডিউসিং, রিডিউসিং সুগার আছে। ঠিক আছে, এর মধ্যে নন রিডিউসিং সুগার যেমন সুক্রোজ, কেন নন রিডিউসিং বলে এটা জানবা। তারপর আরেকটা আছে ট্রিহ্যালোস, ট্রিহ্যালোসও নন রিডিউসিং। এই ট্রিহ্যালোসটাকে আবার ইনসেক্ট সুগার বলা হয়, কারণ ইনসেক্টের ব্লাডে এই ট্রিহ্যালোসটা থাকে, এবং ট্রিহ্যালোসের স্ট্রাকচারটা অনেকটা সুক্রোজের স্ট্রাকচারের মতোই, খুব দ্রুত ভেঙে যায় ডাইস্যাকারাইড। এটা খুব সহজে ভেঙে তখন ফ্লাই করার সময় ওকে এনার্জি দেয়। ইনসেক্ট সুগার, ট্রিহ্যালোস, ওটা নন রিডিউসিং। এরকম আসলে অনেক আছে। তারপরে ট্রাইস্যাকারাইড একটা নাম বলবো, টেট্রাস্যাকারাইড একটা নাম। হুম এরকম তো অনেকগুলো আছে। তোমার কার্বোহাইড্রেট, কিছু কার্বোহাইড্রেট আছে আবার সুইট, এটা জানো কিনা তোমরা? কিছু কার্বোহাইড্রেট আছে সুইট কার্বোহাইড্রেট, এটা জানো? জি জি স্যার, স্যার, যাই হোক, কার্বোহাইড্রেট তো একটু দেখে নিও কার্বোহাইড্রেট আসলে স্যার ওইভাবে কার্বোহাইড্রেট তো থেকেও কি স্ট্রাকচার জিজ্ঞেস আসতে করা পারে যাবে না। ভাইভাতে? স্যার স্ট্রাকচার আসতে পারে? এখন স্ট্রাকচার ধরো আমি কুইজে দিব না, এটা তো শিওর, বুঝতে পারছো? স্যার এটা তো এটা তো জানি। ক্লিয়ার। জি স্যার। স্যার ওকে, ভাইবা কি নিবে?
স্যার এক্সটার্নাল কি ভাইবা আসবে? এক্সটার্নাল আমাদের এখান থেকেই ঘুরে ফিরে একজন অন্যদিকে অন্যজনের এক্সটার্নাল হয়ে যাবে আর কি। এক্সটার্নালের উপরে এখন তুমি নর্মাল স্যার আপনি নর্মাল আসলেই তো ভালো হয় স্যার। আমি তো ইন্টারনাল, আমি তো থাকবো, কিন্তু এক্সটার্নাল একজন থাকবে, এক্সটার্নালি কোশ্চেন করবে। আমি তোমাকে এটুকু টিপস দিব, তুমি যেই অ্যাসাইনমেন্টটা করবা জি স্যার। সেই অ্যাসাইনমেন্ট থেকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করব, জি তুমি অ্যাসাইনমেন্ট কি করেছো, জি তখন স্যার। তুমি তোমার অ্যাসাইনমেন্ট অনুযায়ী ওই কোশ্চেনের অ্যান্সারটা দিবা আমাকে। অতএব অ্যাসাইনমেন্টটা করলে হবে না, ভালো করে পড়তে হবে। হ্যাঁ রাশেদ বলো এবার। আচ্ছা স্যার। হ্যাঁ 10 মার্ক, 10 মার্ক, 10 মার্ক। আচ্ছা ঠিক আছে, ও দিতে পারবে, সমস্যা নেই। ওকে বললো আমাকে একটু ইনফর্ম করে রাখতে, তাহলে আমি খাতাটা ওইভাবে, না আমাকে দিতে পরীক্ষার আগের দিন একটু বলতে বললো, তাহলে আমি প্রশ্ন একটা এক্সট্রা বানাবো। ওকে ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, ওকে বলো কোনো সমস্যা নেই, অসুস্থ হওয়ার কারণে। আবার অন্যরা আবার এরকম করো না সবাই, তাহলে আমি বিপদে পড়ে যাব। প্রশ্ন সহজ হবে, তুমি মোটামুটি মনোযোগ দিলে পারবা। আর ভাইভাতে আমি একটা কোশ্চেন কমন, সেটা হচ্ছে তোমার এই অ্যাসাইনমেন্ট রিলেটেড। আর অ্যাসাইনমেন্ট ওই দিন নিয়ে এসো, অ্যাসাইনমেন্টের মার্কস আছে কিন্তু। আমি দেখলে বুঝতে পারবো তুমি অ্যাসাইনমেন্ট পরিশ্রম করে করছো নাকি চ্যাট জিপিটিকে দিয়ে কমান্ড দিছো, ও দিয়ে দিছে, আমি দেখলে বুঝতে পারবো। এটুকু অভিজ্ঞতা হয়েছে আমার, তোমার স্যারের এটুকু অভিজ্ঞতা আছে। অতএব একটু পরিশ্রম করে যদি করো ভালো মার্ক পাবা। ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক, অনেক রাত হয়ে গেছে। জি স্যার। ওকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।